বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেকগুলো বিপদ, অনেকগুলো আপদ, অনেকগুলো বালা, অনেকগুলো মুসিবত, সীমাহীন সংকট, চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে, ঠিক ওইভাবে আওয়ামী লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে। সরকার এতকাল যে বিষয়গুলো নিয়ে গর্ব করেছে, যেমন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, অনেক টাকা তাদের আছে, বাংলাদেশ ব্যাংক ভরা শুধু রিজার্ভ আর রিজার্ভ, এটি এখন এমন স্পর্শকাতর অবস্থায় আছে, আমি সিরিয়ালি বলে যাচ্ছি যে গত প্রায় 1 মাস ধরে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে তাদের যে কত টাকা আছে ফরেন রিজার্ভ, এই তথ্য আগে যেভাবে প্রকাশ করতে গত 1 মাস ধরে তারা সেটা প্রকাশ করছে না। এবং এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, এবং এই অবরোধ হরতাল কোনো কিছু চলছে না, খালি কমপ্লিট একটা শাটডাউন চলছে ছাত্রদের। এই পুরো পরিস্থিতিতে সরকার এতটা নাজুক অবস্থায় পড়েছে যে কন্টিনিউয়াসলি শাটডাউন মোকাবেলা করার জন্য কারফিউ দিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। ব্যাংক, বিমা থেকে শুরু করে রাস্তাঘাট, রেল, ব্রিজ, কালভার্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে। 1971 সনে রেলপথ বন্ধ ছিল কয়দিন আমি জানি না, কিংবা আমাদের দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, বিআরটিসির বাস এবং রেল চলেছে, এখন সব বন্ধ। এইভাবে ব্যাংক বন্ধ থেকেছে দিনের পর দিন। এরকম ঘটনা কখনো ঘটে না। এতে বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই মুহূর্তে কতটা চাপের মধ্যে আছে, যার প্রেক্ষিতে যেই দিন ব্যাংক খুললো সেই দিনই প্রাইভেট ব্যাংকগুলোকে 25,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক লোন দিল, ঋণ দিল ব্যাংকগুলোর তারল্য ঠিক রাখার জন্য। এখন এই যে লোন তারা দিল, কোত্থেকে দিল? টাকা ছাপিয়ে দিল? যদি দেয় তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে, 12টা বেজে যাবে অর্থনীতির। যা হোক, আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি যে এই যে অর্থনৈতিক দেশের মধ্যে একটা চাপ, এটার পাশাপাশি এখন এই যে ছাত্র বিক্ষোভ, কোটা বিরোধী বিক্ষোভ, এটিকে খুব জঘন্যভাবে হ্যান্ডেল করার কারণে এখানে অসংখ্য হতাহত হয়েছে। সরকার এখন নির্দিষ্ট করে বলতে পারছে না। সরকার বলছে আমরা এই যাবৎকালে যে এটা পেয়েছি 156 না 160 জন সেই নিহত হয়েছেন। প্রথম আলো বলছে 210 জন ছাড়িয়ে গেছে। আর অসমর্থিত বিভিন্ন সূত্র তারা বলার চেষ্টা করছে যে এখানে অনেক অগণিত হতাহত হয়েছে, নিহত হয়েছে। হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে, আহত হাজার হাজার আহত হয়েছে। আমি হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ আহত হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়াতে। ঘরে বাড়ি সব জায়গাতে রক্তের হোলি খেলা চলছে। পরিস্থিতি সরকার কিন্তু সামাল দিতে পারছে না। এবং কিছু হত্যাকাণ্ড, কিছু আক্রমণ এবং কিছু শক্তি প্রয়োগ এতটা নির্মম, এতটা নিষ্ঠুরভাবে হয়েছে, যেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যম হয়ে দেশে এবং দেশের বাইরের মূল ধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা গাজার নির্মমতা, ইসরায়েলি পুলিশের নির্মমতা নিয়ে, ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা নিয়ে, নেতানিয়াহুর নির্মমতা নিয়ে অনেক কান্নাকাটি করি, দোয়া দরুদ পড়ি, ইহুদিদের ধ্বংস কামনা করি। কিন্তু একজন কিশোর প্রাণের ভয়ে পালাচ্ছিল, পালিয়ে পালিয়ে সে একটা নির্মাণাধীন ভবনে উঠলো। কিশোরের বয়স কত হবে? 14, 15, 16 বছর। তাকে ধরার জন্য এক গ্রুপ পুলিশ সেখানে উঠলো, এবং পুলিশ দেখে সে সেই নির্মাণাধীন ভবনের পাইপ বেয়ে বেয়ে নামতে ছিল, এবং পুলিশ সেখানে এসে ঠান্ডা মাথায় অনেকগুলো গুলি করে সেই তাকে মেরে ফেলল। এই দৃশ্য একেবারে ভিডিও ফুটে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। এটা কিভাবে সামাল দেবে সরকার? জাতিসংঘের মানবাধিকার কমিশন, জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকারের যে চিফ মানবাধিকার কমিশনার, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপীয় পার্লামেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বের প্রধানতম গণমাধ্যম, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সব যুগপৎ ভাবে এমনভাবে
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেমেছে এবং এতটা নির্মম নিষ্ঠুরভাবে প্রচার করা হচ্ছে যেটি সামাল দেওয়া, সহ্য করা, শোনা আওয়ামী লীগের পক্ষে বলতে গেলে অসম্ভব। অথচ বিশ্ব এখন এমন যে ইচ্ছা করলে আপনি চোখ বুজে থাকতে পারেন না, ইচ্ছা করলে আপনি কান বন্ধ করে থাকতে পারেন না। এখন মমতা ব্যানার্জি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হচ্ছে। এর বাইরে আমেরিকা তার আগের যে রূপ, সেই রূপ নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে। অন্যদিকে দেশে যারা ব্যবসায়ী সমাজ, সেটা গার্মেন্টস ব্যবসায়ী হোক, লেদার ব্যবসায়ী, ট্যানারি ব্যবসায়ী হোক, এক্সপোর্ট ওরিয়েন্টেড হোক, ইম্পোর্ট ওরিয়েন্টেড হোক, তাদের মধ্যে রীতিমতো ক্ষোভের আগুন দাও দাও করে জ্বলছে। ধরুন একজন ইম্পোর্টার, সে ব্যাংক থেকে ঋণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ধরেন 20 কোটি টাকার পণ্য আমদানি করেছে এবং 20 কোটি টাকার পণ্য 1 মাস যাবত সেখানে পড়ে আছে, সে খালাস করতে পারছে না। যে লাভ করার কথা সে চিন্তা করেছিল, লাভ তো দূরের কথা, উল্টো আরো দেখা গেল 10 কোটি টাকা লোকসানের মধ্যে পড়েছে। তার কাছে গিয়ে আপনি কি বলবেন? যে গার্মেন্টস কোম্পানির মালিক, যার কোম্পানিতে 2000 লোক চাকরি করে, 20,000 লোক চাকরি করে, এমন কোম্পানি আছে 50,000 কর্মচারী আছে গার্মেন্টস কোম্পানি, তো তাকে তো মাসের শেষে বেতন দিতে হবে। বেতন সে কোথায় পাবে? সে মালের কাজ করতে পারেনি, এক্সপোর্ট করতে পারেনি, ব্যাংক খোলা নাই, ব্যাংক তাকে টাকা দিচ্ছে না। শ্রমিকরা রাস্তায় যদি নেমে আসে, এই মালিকের চামড়া তুলে নিয়ে যাবে। মালিক তখন তাকে কার চামড়া তুলবে বলেন? সে কি আপনার রূপ দেখবে? তো এই সব মিলিয়ে বিভিন্ন ট্রেড যারা অর্গানাইজেশন, তারাও বিক্ষুব্ধ। যে প্রতিষ্ঠানগুলো সরকারের দাবিদারি করেছে দীর্ঘদিন যাবৎ, সেই প্রতিষ্ঠানগুলো এখন সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করছে। পোর্ট, কাস্টমস, আয়কর, ভ্যাট, এই যে প্রতিটি বিভাগ যেখানে রেভিনিউ জেনারেট হয় এবং সেই টাকা দিয়ে সরকার চলে, সব জায়গাতে রীতিমতো ধস নেমেছে এই কয়দিনে। বিদেশ থেকে যে টাকা আসে, দুটো খাত, এক্সপোর্টের মাধ্যমে ধস নেমেছে, আর রেমিটেন্স, আমাদের যারা বিদেশে শ্রমিক ভাই বোনেরা রয়েছেন, তারা সেখান থেকে যে টাকা পাঠান, সেখানে এত ধস নেমেছে যে মানে এই গত এক সপ্তাহে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, এটা অন্যান্য সময় মানে একদিনে যা আসে তা এই 10 দিনে ঠিক সেম মাত্র $7 কোটি এসেছে, যেটা ইন জেনারেল একদিনে আসে। আমাদের $200 কোটি যদি আসে 3 7 21, $2 বিলিয়ন গড়ে আসে শুধু ব্যাংকিং চ্যানেলে। হুন্ডি চ্যানেলে তো আরো বেশি আসে। এই পুরো জিনিসটি হুন্ডিতেও এই সময়টাতে আসতে পারেনি, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, তো কাজেই হুন্ডিতেও আসেনি। তো হুন্ডিতে যদি অলমোস্ট $1 বিলিয়ন আসে, ব্যাংকিংয়ে $2 বিলিয়ন আসে, $3 বিলিয়ন যে রেমিটেন্সটা, এটি এই সময়টিতে মাত্র $7 কোটি আসছে। তো আপনি বুঝেন, $300 কোটি এর পরিবর্তে সেখানে 300 কোটি যদি হয়, তাহলে প্রতিদিন $10 কোটি করে আসে, আর 7 দিনে আসছে $7 কোটি, মানে একদিনে $1 কোটি আসছে, বা $1 কোটি কম, মানে 10 দিনে আসছে $7 কোটি। এরপরে এই কমপ্লিট শাটডাউন যে যারা ঘোষণা করেছে, তারা এখন রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানিয়েছেন। বিদেশের কয়েকজন ইউটিউবার তারা জানিয়েছেন, এবং এটি নিয়ে যারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে, তাদের মধ্যে নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিদেশে যারা কমিউনিটি লিডার রয়েছে, যারা এই রেমিটেন্স পাঠান এবং আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা কিছু করেন, আমাদের বাংলাদেশের যেমন প্রায় 2 কোটি লোক দেশের বাইরে থাকে, ওখানে কিন্তু বাংলাদেশি কমিউনিটিগুলো খুবই স্ট্রং। সেখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের একটা বিরাট অংশ প্রথমত জামাত করেন, বেশিরভাগ লোক জামাত করেন, আর দ্বিতীয় বিএনপি, আর এখানে থার্ড পর্যায়ে আছে আওয়ামী লীগ, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইউরোপ আমেরিকাতেও জামাতের বিরাট সংগঠন, অর্থাৎ এই যে বিদেশে যে 2 কোটি লোক থাকে, সেখানে আওয়ামী লীগ মানে সংখ্যালঘিষ্ঠ। এখানে তারা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় বেশিরভাগ, কিন্তু জামাত এবং বিএনপি লোক, এই লোকগুলো, জামাত বিএনপির এই লোকগুলো, এই যে এখন যে ক্র্যাকডাউন গুলো চলছে, এটা সুযোগ তারা দেশের মধ্যে কতটুকু নিতে পেরেছে জানি না, তবে বিদেশে এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে তারা কাজে লাগাচ্ছে এবং তারা প্রচারণা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, রেমিটেন্স যেন আগামী 3 মাস, 4 মাস, 6 মাস বাংলাদেশে তারা বৈধ পথে বা নিয়মিত না পাঠায়, যেটা না হলেই নয়, শুধু ততটুকু যেন তারা পাঠায়, বাকিটা যেন তারা না পাঠায়। এবং এটা বাস্তবে কতটুকু হবে বা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এটা সরকারের মধ্যে কিন্তু নিদারুণ
প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক মন্ত্রী হাউমাউ করে কান্নাকাটি করছে, যাদের কোনো ইমেজ নাই, যাদের দেখলে মেজাজ গরম হয়, যাদেরকে দেখলে মনে হয় যে একটা চাপ দিয়ে দেই। তো এই লোকগুলো ফরেনারদেরকে, যারা মানে প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছে, আপনারা রেমিটেন্স পাঠান, না পাঠালে দেশের এই হবে, ওই হবে, ওই হবে। এই লোকগুলো দেশের মানে এখন এই যে প্রবাসীদেরকে যে আহ্বান জানাচ্ছে, এটা সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। ফলে এটা সরকারের জন্য একটা বিরাট চাপ হিসেবে দেখা দিয়েছে। এর বাইরে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রতিষ্ঠান, যারা আমাদের জিএসপি দেয়, যারা আমাদেরকে ট্রেড রুট দেয়, যাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হয়, যারা আমাদের লোন দেয়, সেটা IMF বলেন, বিশ্বব্যাংক বলেন, অর্থাৎ সব জায়গা থেকেই সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছে। যে লোনগুলো, ঋণগুলো পাইপলাইনে আসবে। ধরেন এই ইন্টারনেট যে 10 দিন বন্ধ ছিল, এই সময়টাতে শুধুমাত্র রেমিটেন্স হিসেবে না, লোন হিসেবে তো অনেক টাকা আসার কথা ছিল। সেগুলো কি এসেছে? বাংলাদেশ ব্যাংক কি পেয়েছে সেগুলো? সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত খোলাসা করে বলেনি যে দেখুন আমাদের এই 10 দিনে বৈদেশিক ঋণ যেগুলো পাইপলাইনে ছিল সেগুলো সঠিক মতো এসেছে, এবং যেগুলো প্রাইভেট পেমেন্ট ছিল, বিভিন্ন যারা এক্সপোর্ট হয়েছে সেই এক্সপোর্টের যে দায় বিদেশ থেকে আসবে, যে এলসির পেমেন্টগুলো, সেগুলো ডিউ টাইমে এসেছে। ফলে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই কথাগুলো বলা হয়নি। এবং এখানে যে ডেডলক তৈরি হয়েছে, এই ডেডলকগুলো এগুলো চলতে থাকবে, বন্ধ হবে না, কোথায় যাবে সেটাও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ফলে অ্যাজ এ হোল সব মিলিয়ে একটা সরকার যেই পয়েন্ট থেকে তারা সুযোগ লাভ করে, জনসমর্থন, জনগণের কর্ম, জনগণের ট্যাক্স পরিশোধ করা, দেশের ভিতরে এবং বাইরে ট্রেড অ্যান্ড কমার্স করে সরকার আয় করে, তারপর জনগণ আয় করে, এবং সেগুলো একটা সম্মিলিতভাবে একটা অর্থনীতিকে চালিয়ে নেয়। এই সবগুলো সেক্টর সরকারের জন্য এখন বুমেরাং হয়ে যাচ্ছে এবং সরকারকে বহুমুখী চাপের মধ্যে ফেলে দিয়েছে। ফলে অনাগত দিনগুলো কেবল যে সরকার বিপদে পড়বে তা নয়, কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী তিনি বিপদে পড়বেন, ইলিশ ব্যবসায়ী যারা জেলে তারা বিপদে পড়বেন, এই যে যারা প্রান্তিক পর্যায়ে দুধ উৎপন্ন করেন তারা বিপদে পড়বেন, যারা কলা চাষি, লেবু চাষি তারা বিপদে পড়বেন, এবং আপনি আমি আমাদের মধ্যে যারা সাধারণ লোকজন আছেন, আমাদের বিপদের সীমা থাকবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।